আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর কয়েকটি সূত্রের প্রমাণ নিয়ে আলোচনা করব। আমরা মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ে এন ইকুয়াল অর্থাৎ এন অর্থাৎ মোল, মোল থেকে ডাব্লিউ বাই এম, এন থেকে অর্থাৎ মোল থেকে এন ডিভাইডেড 6.023 অ্যাভোগাড্রোর সংখ্যা এবং আরো নিচে যেগুলো লিখে রেখেছি, এই ম্যাথগুলোর এই সূত্রগুলোর সাহায্যে আমরা ম্যাথের সলিউশন করে থাকি। 6 অধ্যায়ে যত ম্যাথমেটিক্যাল আছে সবগুলো আমরা এই সূত্রের সাহায্যে করে থাকি। আবার একটা ঐকিক নিয়মে শিখাইছিলাম এই অধ্যায়ে, সেটা দিয়েও আমরা করে থাকি। তো আজকে এই সূত্রগুলো মূলত কোথা থেকে আসছে, এই সূত্রগুলোর বেসিক থেকে নিয়ে আলোচনা করব, কিভাবে সূত্রগুলো তৈরি করা যায়। প্রথমত আমরা দেখব এন ইকুয়াল ডাব্লিউ বাই এম কিভাবে হয়। দেখো, আমরা মোলের ধারণাটা কিভাবে বুঝবো। আমি এই মোলের ধারণা নিয়ে এই অধ্যায়ের আমি অধ্যায় ভিত্তিক লেকচারে বিস্তারিত আলোচনা করছি, সুতরাং আমি আর এখন একটু বিস্তারিত যাব না, শুধু মোল সম্পর্কে একটু বলে আমি বাকি সূত্রগুলা প্রমাণ করে দিব। আমি সেখানে গত লেকচারে বলছিলাম যে মোল হচ্ছে রাসায়নিক পদার্থের গ্রাম পরিমাণে একক। এখন আমরা জানি রাসায়নিক যে পদার্থ হয়, এই পদার্থ হয় দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থের পরিমাণ বোঝার জন্য আমরা পারমাণবিক ভর ব্যবহার করে থাকি, পারমাণবিক ভর ব্যবহার করে থাকি। আর যৌগিক পদার্থের পরিমাণ বোঝার জন্য আমরা আণবিক ভর ব্যবহার করে থাকি। এই পারমাণবিক ভর এবং আণবিক ভর, এটাকে এই দুটোকেই এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর যত হবে সেটা এম এর মান, আবার আণবিক ভরও যত হবে সেটা এম এর মান। যেমন একটা মৌলিক পদার্থ, ধরো ক্যালসিয়ামের কথাই বলি, ক্যালসিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ, এর পারমাণবিক ভর হচ্ছে 40। যৌগ একটা, যেমন ধরো পানি, পানি একটা যৌগিক পদার্থ, এর আণবিক ভর যদি হিসাব করি তাহলে হবে এখানে হাইড্রোজেন 1 2, দুই অক্ষে দুইটি আছে, তার মানে 2 অক্ষে 2 আর 16, 16 আর 2 18। এই 18 পানির আণবিক ভর 18, আর ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর পেলাম 40, এই দুটি এম দিয়ে প্রকাশ করা যায়। যদি আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে বলি তাহলে বলবো এম ইকুয়াল 40, এটা কি ক্যালসিয়ামের পারমাণবিক ভর, তখন এমটা পারমাণবিক ভর হিসেবে চিহ্নিত হবে। আর যদি আমরা পানির ক্ষেত্রে বলি এম ইকুয়াল 18, তখন আমরা বুঝবো এমটা হচ্ছে আণবিক ভর বোঝাচ্ছে। তাহলে এমটা পারমাণবিক এবং আণবিক উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। এখন দেখো, এই যে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, এই এমটা হচ্ছে কি আমাদের পারমাণবিক অথবা আণবিক ভর। এবার দেখো, এই পারমাণবিক ভর অথবা আণবিক ভর এগুলোকে, যেমন আমি ক্যালসিয়াম নিয়েছিলাম, এর পারমাণবিক ভর পাইছিলাম 40, আর পানি নিয়ে এর পারমাণবিক ভর আণবিক ভর আমরা পাইলাম হলো 18। এই মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর অথবা যৌগের ক্ষেত্রে তার পারমাণবিক ভর, এগুলোকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে এই যে পরিমাণটা পাওয়া যাচ্ছে 40, এটার পাওয়া যাচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা 40 গ্রাম, এই পানির ক্ষেত্রে বোঝাচ্ছে এটা হলো 18 গ্রাম। এই যে পরিমাণটুকু পেলাম, এই পরিমাণটুকুকে বলা হয় মোল বা 1 মোল। আমি এটা পড়িয়েছিলাম। এখন যদি কোনো পদার্থ 1 মোল পরিমাণ হয়, সেটা মৌলিক হোক অথবা যৌগিক হোক, যে কোনো পদার্থ যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাভোগাড্রোর সংখ্যা অনুসারে সেই মৌলের মধ্যে 6.023 গুণন 10⁻23টি অণু বা পরমাণু আছে, অণু বা পরমাণু আছে। আবার কোন পদার্থ যদি 1 মোল হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি ওই 1 মোল পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। এগুলো আমরা জানি। এখন এই গ্রাম পরিমাণ বা কতটুকু আছে, এই পরিমাণ, এখানে যে পরিমাণটা আছে এই পরিমাণ, আর এখানে হচ্ছে সবার ক্ষেত্রেই মোল, যে পরিমাণ হোক সবার ক্ষেত্রেই মোলে প্রকাশ। মোলের জন্য আবার আসে টি, আবার হচ্ছে আসে হলো আয়তন। এই পুরোটা মিলে এই সূত্রগুলো সাজানো। এখন দেখো, একটা উদাহরণ দেই তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, ধরো একটি পাত্রে
কিছু পরিমাণ পদার্থ আছে। এখন এটা মৌলিক বা যৌগিক হতে পারে। আরেকটা নেই, একটাতে মৌলিক পদার্থ আছে, আরেকটি পাত্র নেই, আরেকটিতে ধরলাম এটাতে যৌগিক পদার্থ আছে। যে কোনো পদার্থ থাকতে পারে, মৌলিক বা যৌগিক। এখন আমরা পদার্থের ক্ষেত্রে জানি নির্দিষ্ট পরিমাণ, যদি এইটা ধরলাম মৌলিক আর এইটা ধরলাম যৌগিক। আমরা পদার্থের ক্ষেত্রে জানি মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর যতটুকু থাকে সেটা হচ্ছে তার পারমাণবিক তার মোল, গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটা হলো তার মোল। আর যৌগের ক্ষেত্রে আর যতটুকু থাকে সেটি হচ্ছে তার মোল। তো এখানে আমরা একটু আগে যেটা বলছিলাম ক্যালসিয়ামের কথা, এখানে আমি ধরো ক্যালসিয়ামকে নিলাম আর এই পাত্রের মধ্যে ধরো আমি পানিকে নিলাম। এখন এখানে পানির পরিমাণ আমরা জানি, যদি পানির পরিমাণটা 18 গ্রাম হয় তাহলে সেটাকে মোল বা 1 মোল বলতে পারবো, মোল বা 1 মোল বলতে পারবো। আর ক্যালসিয়ামের পরিমাণও ঠিক এখানে যদি 40 গ্রাম হয় তাহলে সেটাকে মোল বা 1 মোল বলতে পারবো। এই 18 গ্রামের কম বা বেশি হলে আমরা সেটাকে 1 মোল বলতে পারি না, 40 গ্রামের কম বা বেশি হলে সেটাকে আমরা 1 মোল বলতে পারি না। এখন সব সময় পদার্থের যে 1 মোল পরিমাণই থাকবে এমনটা কিন্তু নয়। তো যদি কোনো পাত্রের মধ্যে ধরে নিলাম যে n মোল পরিমাণ আছে, অর্থাৎ 2 মোল 3 মোল 4 মোল 5 মোল 10 মোল থাকতে পারে, অধিক পরিমাণে থাকতে পারে। আবার সেম ক্ষেত্রে যৌগিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ প্রত্যেকটার ক্ষেত্রেই সেম পরিমাণ কিন্তু থাকতে পারে, শুধু মৌলিক না, মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের ক্ষেত্রে n মোল থাকতে পারে, মানে নির্দিষ্ট না, অনেক যতটুকু থাক n মোল পর্যন্ত থাকতে পারে। কোনো পদার্থের ক্ষেত্রে যে সবসময় নির্দিষ্ট পরিমাণ 1 মোল পরিমাণ থাকবে এমনটা নয়, বেশিও থাকতে পারে। তাহলে যে কোনো মোল যদি থাকে, কত মোল হয় হোক, যত মোলই হোক না কেন, যে কোনো পদার্থের ক্ষেত্রে যত মোল হোক এই মোলটাকে n দ্বারা প্রকাশ করা হয়। যত মোল হোক সেই মোলটাকে n দ্বারা প্রকাশ করা হয়। আবার দেখো, এটা ছিল পারমাণবিক ভর, তাহলে এটাকে আমি একটু আগে বললাম m দ্বারা প্রকাশ করা হয়। আণবিক ভর যেটা, এটাকেও কি দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে গ্রাম এককে প্রকাশ করলে মোল বা 1 মোল আসতেছে। এখন কোন পদার্থ যদি নির্দিষ্ট পরিমাণ শুধু 1 মোলই না হয়, বেশি হয় কম হয় বা 1 মোলও হোক, মানে যতটুকু হোক না কেন, 1 মোল হোক 2 মোল হোক 3 মোল হোক, যে যতটুকু হবে, যদি মোল বোঝায় কোন পদার্থ দ্বারা তাহলে সেটাকে n দ্বারা আমরা প্রকাশ করব। যদি 1 মোল হয় তাহলে n এর মান হবে 1, যদি 2 মোল হয় তাহলে n এর মান হবে 2, যদি 3 মোল হয় তাহলে n এর মান হবে 3, অর্থাৎ nটা দ্বারা মোল বোঝাবে, সেটা 1 মোল হোক আর যতটুকু হোক। এবার খেয়াল করে দেখো, 18 গ্রাম যেমন হচ্ছে এটা পারমাণবিক ভর বোঝায়, 18 গ্রাম হচ্ছে কিসের ক্ষেত্রে, আণবিক ভর বোঝায় পানির ক্ষেত্রে, আর এই 40 গ্রাম বোঝাচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। এখন একটা পদার্থ যদি কি আমরা শুধুমাত্র মেপে শুধু 18 গ্রাম বা 40 গ্রামই নিব? অবশ্যই না, আমাদের কাজের তাগিদে এর পরিমাণটা কম বেশি করে নিতে হতে পারে। তো আমরা যদি মনে করি বা ধরে নিই এখানে ডাব্লু গ্রাম পদার্থ আছে, কি পদার্থ আছে, পানি আছে। এবার এখানে এটার ক্ষেত্রেও ধরে নিই, আমি জানি না যে কতটুকু আছে, শুধুমাত্র যে 40 গ্রাম থাকবে এমনটা তো না। তো এখানে যদি আমরা ধরে নিই যে এখানে ডাব্লু গ্রাম আছে, ধরে নিতে পারি, তাহলে ডাব্লু গ্রাম মানে কি, যে কোনো 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম একদম ইনফিনিটি পর্যন্ত যে কোনো গ্রামের জন্য যত গ্রাম হবে সেটা হলো ডাব্লু গ্রাম। ধরে নিলাম যেখানে ডাব্লু গ্রাম আছে, কতটুকু হয় হোক। আবার পারমাণবিক ভর বা আণবিক ভর, এখানে যদি পানি ছাড়া অন্য কিছু হয়, ক্যালসিয়াম ছাড়া অন্য কিছু হয়, তার ক্ষেত্রে ভিন্ন হবে। সুতরাং ওটা কি হয় হোক, তা ধরে নিলাম আমরা আণবিক ভর বা পারমাণবিক ভরটা m, আর যে কোনো পরিমাণের ক্ষেত্রে আমরা ধরে নিলাম ডাব্লু, এবং যে কোনো যদি মোল হয় তাহলে তার ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে n। এখন খেয়াল করে দেখো, m গ্রাম পরিমাণ ইকুয়াল হচ্ছে 1 মোল, এটা আমরা লিখতে পারি। m গ্রাম পরিমাণ আমরা 1 মোল লিখতে পারি। এখন খেয়াল করে দেখো, অতএব এটা আবার ম্যাগনেসিয়ামের মতো হয়ে যাচ্ছে, m গ্রাম, অতএব 1 গ্রাম পরিমাণ পদার্থ হলে আমরা এটা লিখতে পারি 1 ডিভাইডেড m, এত মোল। অতএব কোন পদার্থ যদি ডাব্লু গ্রাম পরিমাণ থাকে, সেটা হচ্ছে 5 গ্রাম 10 গ্রাম বা নির্দিষ্ট না হয়, ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে ডাব্লু গ্রাম এর জন্য আমরা পাই, ডাব্লু গ্রাম পরিমাণের জন্য আমরা পাই 1 গুণন ডাব্লিউ ডিভাইডেড m মোল। দেখো 1 এর সাথে ডাব্লিউ গুণ করে আমরা পাচ্ছি ডাব্লিউ ডিভাইডেড m, তাহলে এত মোল। ডাব্লিউ গ্রামের জন্য আমরা পাইলাম কত, ডাব্লিউ ডিভাইডেড m মোল। আমি তো একটু আগেই বললাম
কোনো পদার্থের যত মৌলই হোক না কেন, যেটাই হোক সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই ডাব্লিউ বাই এম মোল মানে কি এন এর মান বোঝাচ্ছে না, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম মোল। এই যৌগের ক্ষেত্রে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম মোল, এই যৌগের ক্ষেত্রেও এন ইকুয়াল ডাব্লিউ বাই এম মোল। অর্থাৎ কোনো পদার্থের পরিমাণ যদি আমাদের অজানা থাকে কতটুকু ওর ভিতরে আছে, তাহলে সেই পরিমাণের জন্য ডাব্লুর জন্য বা যে কোনো পদার্থের ক্ষেত্রে সেই ডাব্লুর পরিমাণের জন্য আমাদের এন মোল হবে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। দেখো আমাদের প্রথম প্রমাণটা কিন্তু চলে আসলো। এবার দেখো আমরা দ্বিতীয় নাম্বার প্রমাণটা করব। আচ্ছা, এটা আপাতত প্রয়োজন নেই। এখন দেখো, একটু আগে আমি যেটা বললাম, কোন পদার্থে যদি নির্দিষ্ট পরিমাণ না হয়, নির্দিষ্ট পরিমাণ না হয়ে যদি জানি না যে কতটুকু থেকে অনির্দিষ্ট পরিমাণ থাকে ডাব্লিউ গ্রামের জন্য আমরা করে দেখলাম। এবার কোন পদার্থ যদি এমন হয় যে অণু বা পরমাণুর সংখ্যা কোন একটা পদার্থের ভিতরে, ধরে নিলাম এই পাত্রের মধ্যে ধরলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে হলো ধরো 10টি, বা জানি না কতটি হবে, ধরে নিলাম যে এই কার্বন পাত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। এখন আমি যদি এখানে এটার অণু বা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট কতটুকু আছে আমরা কিন্তু বলতে পারবো না। তবে আমরা এই অধ্যায়ের লেকচার থেকে জানি, যদি যৌগিক হয় অথবা মৌলিক পদার্থ হয় তাহলে তার পারমাণবিক বা আণবিক ভর, যেমন এটার আণবিক ভর হচ্ছে কত 44 গ্রাম, 44 গ্রাম ইকুয়াল যদি 1 মোল হয়, তাহলে 1 মোল পদার্থের জন্য আমরা বলতে পারি সেখানে 6.023 গুণন 10⁻23 অণু পরমাণু বা আয়ন বা ইলেকট্রন আছে। এখন এইখানে আমরা তো জানি না যে পদার্থটা কতটুকু বা এইখানে কতটি পরমাণু আছে সেটা কিন্তু আমরা জানি না। তা আমরা যদি ধরে নেই যে এই পাত্রের মধ্যে বা এই বোতলটার মধ্যে এনটি কার্বন ডাইঅক্সাইড অণু বা পরমাণু আছে, যেটাই হোক না কেন, অণু হতে পারে আবার পরমাণু হতে পারে, আমরা ধরে নিলাম, আমরা জানি না যে কতটুকু আছে, কারণ এখানে তো আমাদের গ্রামের পরিমাণটাই জানা নেই যে কতটুকু আছে। আমরা জানি 44 গ্রামে 1 মোল হয়, 1 মোল এতটি থাকে, কিন্তু এখানে কতটুকু আছে সেটা তো আমরা জানি না। আমরা এই ধরে নিলাম অজানার জন্য যে এখানে কয়টি আছে সেটাও আমরা কিন্তু জানি না, ধরে নিলাম যে এনটি আছে। তো এখন খেয়াল করে আমাদের এই জিনিসটা জানা যে যদি 6.023 গুণন 10⁻23 অণু বা পরমাণু থাকে, সেক্ষেত্রে তার পরিমাণ হয় কিন্তু 1 মোল। দেখো আমরা ওটাকে সাজিয়ে ভাবে লিখতে পারি, 6.023 গুণন 10⁻23 অণু বা পরমাণু যেটাই হোক না কেন, অণু হোক অথবা পরমাণু হোক, সেক্ষেত্রে হবে হচ্ছে মোল বা 1 মোল, সেক্ষেত্রে হবে মোল বা 1 মোল। তাহলে অতএব অণু পরমাণু কেন বললাম, কারণ মৌলিক যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু আর মৌলিক পদার্থের ক্ষেত্রে পরমাণু। এখন দেখো, অতএব আমরা ঐকিক নিয়মে যদি একে করি, তাহলে একটি অণু বা পরমাণুর জন্য তাহলে আমাদের কি আসবে, এখানে 1/6.023 গুণন 10⁻23 এত মোল। আবার দেখো, অতএব আমাদের তো এখানে জানা নাই যে কতটি, ধরে নিছিলাম আমরা এনটি, তাহলে এনটির জন্য, এনটি অণু বা পরমাণুর জন্য 10টি 20টি 15টি 20 40টি যে কোনো পরিমাণের জন্য, যে কোনো টি এর জন্য, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এটা একের থেকে বেশি, তাহলে এখানে গিয়ে গুণ হচ্ছে, এটা উপরে যাবে 1/n, নিচে হচ্ছে 6.023 গুণন 10⁻23 এত মোল। আমি তো একটু আগেই বললাম, কোন পদার্থের যে কোনো পরিমাণ যদি মোল হয়, ওই মোলটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এই যে পরিমাণটা, এই পরিমাণটা আমরা লিখতে পারি যে এটা এন এর মান, অর্থাৎ এই মোলটা হচ্ছে এন ইকুয়াল 6 ডিভাইডেড এন ইকুয়াল, এই মোলটা হচ্ছে এন ডিভাইডেড 6.023 গুণন 10⁻23 এত। এত মোল বলতে মোল বলতে এন এর মান হচ্ছে, অর্থাৎ এন এর মান হচ্ছে এটা। দেখো আমাদের 2 নম্বর সূত্রটা চলে আসলো। এবার দেখো 3 নম্বর সূত্র। অনুরূপ ভাবে দেখো, আমরা এবার যদি বলি যে এটি যেহেতু একটা গ্যাসীয় পদার্থ, তাহলে 1 মোল, এবার টি এর প্রয়োজন নেই, এর 1 মোল মানে আমরা বলতে পারি যে 22.4 লিটার হচ্ছে এর আয়তন। এখন এখানে কি শুধুমাত্র 1 মোল পরিমাণই আছে, বা এখানে শুধু কি 22.4 লিটারে আছে? অবশ্যই না, এখানে অজানা কোনো মান মানে অজানা থাকতে পারে। কেন? কারণ আমরা এখানে এর পরিমাণটা নির্দিষ্ট পরিমাণে জানি না। তো আমরা ধরে নেই, এর আয়তন তো আমাদের জানা নেই, ধরে নেই আমরা এর মধ্যে ভি লিটার কার্বন ডাইঅক্সাইড আছে,
ভি লিটার কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে শুধু ভি লিটার বলতে কেমন বোঝায়? ধরো 100, 10 মিলিলিটার, 20 মিলিলিটার, 50, 100, 200, 500 এরকম যে কোনো কিছু হতে পারে। যে কোনো মিলিলিটারের জন্য আমাদের একটা আদর্শ মান কত আসবে আমরা সেটা বের করব। তাহলে আমরা এটাকে আগের মতো করে সাজিয়ে বলতে পারি যে 22.4 লিটারের আয়তন ইকুয়াল হচ্ছে 1 মোল। তাহলে আমাদের ভি লিটারের জন্য কত মোল সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে 22.4 লিটার যে কোনো গ্যাস, এই গ্যাসের পরিমাণ হচ্ছে 1 মোল। যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি 22.4 লিটার হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মোল। তাহলে অতএব 1 লিটার গ্যাসের পরিমাণ তাহলে কি হবে? দেখো 1/22.4। অতএব আমরা কয় লিটার? ইনফিনিটি, অর্থাৎ যে কোনো হতে পারে, ভি লিটার ধরলাম। তাহলে ভি লিটারের জন্য আমাদের আয়তন আসবে হলো, ভি যাবে উপরে, কারণ একের থেকে বেশি গুণ হবে, অর্থাৎ এখানে 1 গুণন ভি ডিভাইডেড হচ্ছে 22.4 মোল। এই দেখো একটু আগে আমি যেটা বললাম যে এই মোল, এইটা হচ্ছে এত মোল, অর্থাৎ এত বলতে কি ভি এর সাথে 1 গুণ করলে ভি হচ্ছে, আর ডিভাইডেড 22.4 এত মোল। তাহলে মোল কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা, অর্থাৎ এন ইকুয়াল বলা যায় ভি ডিভাইডেড 22.4। দেখো আমাদের 3 নম্বর সূত্রটাও চলে আসলো। এবার আমরা 4 নম্বর সূত্রে প্রমাণ করব, এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দেখো এখন আমরা এটি প্রমাণ করব। এখানে তার আগে এটার পরিচয় দিয়ে দেই। এখানে এটি নতুন একটি রাশি এস, এস দ্বারা মোলারিটি বোঝায়। মোলারিটি কি এই জিনিসটা আগে আমরা দেখি। দেখো প্রথমে একটি পাত্র নেই, ধরো এই পাত্রের মধ্যে যে কোনো পদার্থের আমি 1 লিটার দ্রবণ নিলাম, 1 লিটার দ্রবণ নিলাম। খেয়াল করে দেখো, এই 1 লিটার দ্রবণের মধ্যে যে কোনো পদার্থ যদি আমি 1 মোল পরিমাণ নেই, 1 মোল পরিমাণ নিয়ে এর ভিতরে মিক্স করে একটা দ্রবণ তৈরি করি, তাহলে এই 1 মোল দ্রবণটাকে মোলার দ্রবণ বলা হবে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 লিটার কোনো দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব থাকে তখন সেটাকে মোলার দ্রবণ বলে। এখন দেখো যদি 2 মোলার দ্রব থাকে তাহলে 2 মোলার দ্রবণ, যদি 3 থাকে তাহলে 3 মোলার দ্রবণ। যত মোল থাকবে, এই যত মোল এই দ্রবণের মধ্যে থাকবে ওই পরিমাণটাকে বলা হবে মোলারিটি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কত মোল দ্রবণ থাকে যত মোল থাকবে 1 লিটার দ্রবণের মধ্যে, সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। আর এই মোলারিটিটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে মোলার, অর্থাৎ বড় হাতের এম, অথবা এটাকে এভাবে লেখা যায় হচ্ছে মোল পার লিটার। এভাবেও থাকতে পারে অথবা মোল পার লিটার এককেও থাকতে পারে। তো আমরা বুঝলাম যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 লিটার দ্রবণের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে তার মোলারিটি। এখন যদি 1 মোল হয় তাহলে তার মোলারিটি 1, যদি 2 মোল হয় তার মোলারিটি 2, যত মোল হবে সেটা হচ্ছে তার মোলারিটি। এখন আমি যদি না জানি যে এই দ্রবণের মধ্যে কত মোল দ্রব দ্রবীভূত থাকবে, না জানি, তা সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এখানে 1 মোলের জায়গায় n মোল দ্রব দ্রবীভূত থাকবে, n মোল থাকবে, জানি না কতটুকু, n মোল থাকবে। এবং আমি কাছে না বাবা কথা কবা না, ভিডিও করবেন আসছি। যদি n মোল এখানে থাকে এবং দ্রবণটা আমরা জানি না যদি কতটুকু হয়, একটা অজানা দ্রবণ নিলাম, ধরে নিলাম যে ভি, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে ভি লিটার নিব, ঠিক আছে, ভিটা আমাদের মিলিলিটার এককে হবে, এখানে যে পরিমাণটা আমরা নিব সেটা মিলিলিটার এককে নিতে হবে। সুতরাং আমি ধরে নিলাম যে এখানে এই দ্রবণের মধ্যে ভি মিলিলিটার দ্রবণ আছে। আমরা ধরে নিলাম যে এই পাত্রের মধ্যে ভি মিলিলিটার দ্রবণ আছে। যদি আমাদের ওটাকে লিটারে কনভার্ট করতে হবে, কিন্তু ভি এর যে একক আমরা নিব, এখানে ভি ব্যবহার করবো, এটা মিলিলিটারে ব্যবহার করবো। কেন? কারণ এটা তোমরা উচ্চতর শ্রেণীতে অর্থাৎ ইন্টারমিডিয়েট আরো বেশি জানতে পারবা। এটা সাধারণত কোন দ্রবণের ঘনমাত্রা পিপিএম এই এককে ব্যবহার করতে হয়। পিপিএম অর্থাৎ পার্টস পার মিলিয়ন, প্রতি 10 লক্ষে
যতটুকু দ্রবীভূত থাকে সেই পরিমাণটা হচ্ছে ppm। এটা এটা দিয়ে আমাদের সাধারণত এই মোলারিটি সূত্রটা প্রমাণ করা হয় বা ওখান থেকে সূত্রটা আসে। তো আমাদের এসএসসি সিলেবাসটাকে সহজ করার জন্য আমি ওই ppm এর ধারণাটা আপাতত নিয়ে আসতেছি না, তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে বিস্তারিত শিখতে পারবে ইনশাআল্লাহ। আপাতত শুধু এতটুকু জেনে রাখো যে এই দ্রবণ নিয়ে আমরা যে দ্রবণে যতটুকু থাকবে এই দ্রবণটা ভি এর যে মানটা আসবে এই মানটা সাধারণত আমাদের মিলিলিটার এককে হবে। ভি এর মানটা হবে আমাদের মিলিলিটার এককে। তাহলে আমরা দেখো এই দ্রবণের মধ্যে যদি না জানি যে কত মিলিলিটার দ্রবণ আছে, অর্থাৎ 1000 হলে তো 1 লিটার, ওইভাবে আমরা লিটার করে নিব পরে। আবার আমরা যদি না জানি যে এখানে কত মিলিলিটার দ্রবণ আছে এবং তার মধ্যে কত মোল দ্রবীভূত আছে যদি না জানি, তাহলে ধরে নেই যে এখানে হচ্ছে ভি মিলিলিটার দ্রবণ এবং ভি মিলিলিটার মধ্যে এন মোল দ্রবীভূত আছে, ভি মিলিলিটার মধ্যে এন মোল দ্রবীভূত আছে। তাহলে ওই দ্রবণের ক্ষেত্রে মোলারিটি এস এর মান কত হবে এটা আমরা ঐকিক নিয়মে বসায় সুন্দরভাবে বের করে নিতে পারি। দেখো কিভাবে বের করতে পারি। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি। ও হ্যাঁ, তার আগে আমরা করি, যেহেতু আমরা মোলারিটির সূত্র জানি হচ্ছে কি লিটারে হতে হবে, আর এখানে তো ভিটা মিলিলিটারে থাকে, এই জন্য ভিটাকে যদি আমরা লিটার করি, দেখো ভিটা মিলিলিটার, এটাকে যদি লিটার করি তাহলে এটাকে আমাকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে মিলিলিটার ছিল, মিলিলিটারটা লিটার হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে 1000 মিলিলিটারে হয় 1 লিটার, 1000 মিলিলিটার হয় 1 লিটার। তাহলে অতএব যদি আমরা এইভাবে নিয়মে করি 1 মিলিলিটার হয় তাহলে 1 ডিভাইডেড 1000 হবে। আর আমরা ভি মিলিলিটারটাকে যদি লিটার করি তাহলে আমরা এখানে লিখবো অতএব ভি মিলিলিটারে হবে তাহলে ভি ডিভাইডেড 1000। বুঝছো কি? তাহলে দেখো এখানে যে ভি ডিভাইডেড 1000 কেন করলাম, কারণ এই মিলিলিটারটাকে লিটারে করলাম, কারণ আমাদের এখানে যে মোল হিসাব হবে সেটা সাধারণত মিলিলিটার হবে। বুঝছো? আর এই মিলিলিটারকে আমাদের হিসাব যেহেতু আমরা দেখবো যে হচ্ছে মোলারিটি হচ্ছে কি লিটারে আসে 1 লিটার দ্রবণের মধ্যে, তাই যেহেতু লিটারে নিয়ে আসতে হবে, মিলিলিটারকে লিটার করার জন্য আমরা কি করলাম, 1000 দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো এখন আমরা এটা বলতে পারি এরকম করে যে ভি ডিভাইডেড 1000 এত লিটার, এত লিটার দ্রবণে দ্রবীভূত হয় বা থাকে। অর্থাৎ কত মোল আমরা ধরে নিচ্ছি, এন মোল। কত মোল ধরে নিচ্ছি, এন মোল। তাহলে দেখো অতএব আমরা এভাবে লিখতে পারি ওই নিয়মে 1 লিটার দ্রবণে দ্রবীভূত হয় বা দ্রবীভূত থাকে, তাহলে কি হবে, দেখো এটা মিশিয়ে দিই, এটার প্রয়োজন নাই। তাহলে এখানে এমন থাকতেছে, এটা থাকবে এন এখানে। আর আমরা জানি যদি কখনো ভগ্নাংশ গিয়ে ভাগ হয়, এটা ভাগ হবে না, এটা দিকে ভাগ হবে। যদি কখনো ভগ্নাংশ ভাগ হয় তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটা ওইখানে ওইদিকে সমানের এই পাশ থেকে ওইদিকে গিয়ে ভাগ হলে উল্টে যায়, তাহলে এই 1000 যাবে উপরে আর এই ভিটা আসবে নিচে। এখন দেখো এটা আমাদের মোলারিটির সংজ্ঞা হয়ে গেল কিনা। দেখো আমি একটু আগে বলছিলাম যে 1 লিটার দ্রবণ, এখানে 1 লিখছিলাম কিন্তু 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন ওইটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, তাই না? তাহলে এখন দেখো আমরা ওই সংজ্ঞায় দেখে বলতে পারি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য, এত মোল দ্রব্য দ্রবীভূত হয়েছে না, এটা কি মোল না? এটা মোল না? তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে এত মোল, যে এত মোল দ্রব্য দ্রবীভূত হয়েছে কিনা বলতো? যেহেতু এত মোল দ্রব্য দ্রবীভূত হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এইটা হচ্ছে এই দ্রবণের ক্ষেত্রে মোলারিটি। অতএব মোলারিটি মানে এস, এস ইকুয়াল লেখা যায় এন গুণন 1000 ডিভাইডেড ভি। দেখো এটা মোটামুটি আমাদের এই যে এটার কাছাকাছি চলে আসছে। এখন ওটার সাথে একটু মিলাই দিব, ওটার সাথে একটু মিলাই দেবো। দেখো এখানে কি ছিল আমাদের, দেখো যে 1000 চলে আসছে, তারপরে ভি, এই যে ভি চলে আসছে, এখন শুধু ডাব্লিউ বাই এম। দেখো তো আমরা এন এর ইকুয়েশন কি জানি, এন এর মান মোল। এখন এখানে মোল না বলে যদি বলি যে ডাব্লিউ গ্রাম আছে, একটা পদার্থের কথা বললাম, মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ, তার ডাব্লিউ গ্রাম আছে। মৌলিক পদার্থ হলে তার পারমাণবিক ভর আসবে এম, আর যৌগিক পদার্থ আসলে তার আণবিক ভর আসবে এম। পারমাণবিক বা আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে মোলটাকে যদি গ্রাম এবং আণবিক ভর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখতে পারি এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। অলরেডি আমরা এটা প্রমাণ করে আসছি। তাহলে এই ডাব্লিউ বাই এম যদি আমি এখানে এন এর জায়গায় বসাই দেই, দেখো আমার সূত্রটা তখন এমন দাঁড়াবে, এই ডাব্লিউ থাকলো উপরে আর এমটা আসবে নিচে। তাহলে এখানে ডাব্লিউ থাকলো শুধু গুণন, উপরে 1000 ছিল 1000 ডিভাইডেড, নিচে হচ্ছে এম আর এর সাথে ভি ছিল ফ্রি। দেখো এই প্রমাণটা চলে আসছে, তাই না? চলে আসছে না? হ্যাঁ। এখন যদি বলো এখানে যে এটা কেমন করে আসলো, তাহলে বিস্তারিত ভাবে ভেঙে করতে গেলে এটা এমন হবে, প্রথমে হবে ডাব্লিউ ডিভাইডেড এম, এই 1000টা উপরে থাকবে। তারপর আমরা নিয়ম জানি ভগ্নাংশের উপরে অংশ যা থাকে তাই থাকে, ভাগটা গুণন হয়, নিচে যদি কোনো কিছু থাকে এটা উল্টে যায়, নিচে কোনো কিছু থাকলে এটা উল্টে যায়। তো এখান থেকে
এখান থেকে যদি ভি এর নিচে 1 এটাকে উল্টাই দিই তাহলে ভিটা নিচে যাবে, 1টা উপরে যাবে। আচ্ছা আমি একটু ডিটেলস করাই দিই তাহলে বুঝতে পারবে। দেখো এটা ম্যাথমেটিকে তোমরা জানো, এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে এটা এমন হবে এস ইকুয়াল যে এন এর মান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড এম গুণন হচ্ছে 1000 ডিভাইডেড নিচে ভি আছে। দেখো এটাকে যদি আমরা এভাবে গুণ করি, এখানে যদি গুণ করি তাহলে যে ডাব্লিউ আর 1000 উপরে থাকলো তাহলে হলো 1000 ডাব্লিউ আর ডিভাইডেড এম, আর নিচে যে ভাগ ভি, এই যে ভি থাকলো, এখন ভগ্নাংশের উপরের অংশ যা আছে তাই থাকবে। তাহলে যে 1000 ডাব্লিউ ডিভাইডেড এম, এই মেইন ভাগ, এটা মেইন ভাগ না, এই ভাগটা আগে থেকে ছিল, এই মেইন ভাগটা কি হবে গুণন হবে, আর নিচে মনে মানে এই নিচের ভগ্নাংশ 1 আসলো, এটা উপরে যাবে আর ভি নিচে যাবে। দেখো এই যে 1 এর সাথে গুণ করলে 1000 ডাব্লিউ আর এম আর ভি গুণ করলে এম ভি, এটাই আসতেছে। সুতরাং যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, যে কোনো একটা যদি আমরা এখান থেকে ভগ্নাংশ পাই তাহলে ওইটা ডাইরেক্ট নিচে দিয়ে দিব, কারণ নিচেই যাবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কি করলাম, দেখো এন ইকুয়াল ডাব্লিউ বাই এম ছিল, ডাব্লিউটা উপরেই রাখলাম আর এমটা নিচে ছিল, এটা নিচে নামাই দিলাম। বুঝছো কিনা কত? দেখো এটাই হচ্ছে আমাদের ওই সূত্রের প্রমাণ। কোনো অসুবিধা আছে? এবার এই সূত্র থেকে কিভাবে এটা নিয়ে আসা যায়, দেখো এটা খুব সহজ, জাস্ট একটু ইকুয়েশন করলেই হয়ে যাবে। দেখো কিভাবে আসতেছে, আমি এটাকে সুবিধার জন্য উপরে লিখতেছি। দেখো আমাদের সূত্রটা প্রমাণ হলো এরকম, এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এম ভি, এটা ছিল না? এখন দেখো এটাকে যদি আমরা মনে মনে এর নিচে 1 ধরে নিয়ে আর গুণ করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আমরা এইদিকে পাচ্ছি ডাব্লিউ গুণন 1000 আর এইদিকে এটা গুণ করলে পাচ্ছি আমরা হলো এস এম ভি। এখন দেখো ডাব্লিউর মান যদি আমরা বের করি, ডাব্লিউ এখানে থাকলো, এই 1000 ডাব্লিউর সাথে কি গুণ অবস্থা আছে না, ওই দিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে আমরা পাচ্ছি এস এম ভি ডিভাইডেড 1000। দেখো এটা চলে আসছে। যদি কখনো পদার্থের পরিমাণ চাই, কি পরিমাণ লাগবে, কতটুকু লাগবে, কি প্রয়োজন, তখন আমরা ডাব্লিউর মান ডিরেক্ট এটা লিখে এটা বের করে নিতে পারবো মানগুলো বসাই দিয়ে। যদি কখনো এরকম হয় যে এস এর মান চাচ্ছে, তাহলে ডিরেক্ট এটা লিখে দিয়ে এটা করতে পারবো। বুঝছো কিনা বলো তো? দেখো তাহলে আমাদের এই সব প্রমাণগুলো হয়ে গেল। এই প্রমাণগুলো কিন্তু অলরেডি আমরা সবগুলোই দেখলাম। এবার এই যতগুলো প্রমাণ আমরা ভেঙে ভেঙে আলাদা ভাবে পাইছি, সবগুলোকে যদি একসাথে করি তাহলে কিন্তু এই সূত্রের মতো দাঁড়াবে, এই যেটা যেটা আমি লিখে রাখছি একসাথে। দেখো এটা কিভাবে সম্ভব, খেয়াল করো। দেখো এখানে এন ইকুয়াল আমরা প্রথমত পাইছিলাম ডাব্লিউ ডিভাইডেড এম, আবার কিন্তু আমি এন ইকুয়াল পাইছিলাম এন ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, আবার কিন্তু এন ইকুয়াল পাইছিলাম ভি ডিভাইডেড 22.4 লিটার, ওটা পরে। আবার এন ইকুয়াল আমরা একটু আগেই পাইলাম, ও এন এন এর কোশ্চেন তো বের করি নাই, এস ইকুয়াল পাইলাম হচ্ছে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এম ভি। এখন এটাকেও যদি এই সূত্রের সাথে অ্যাডজাস্ট করতে যাই, আচ্ছা আমি একটু এটা একটু পরে দেখাচ্ছি, এই তিনটা দেখাই। দেখো এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, এন ইকুয়াল এটা, এন ইকুয়াল এটা, তার মানে এইটার প্রত্যেকটার বাম পক্ষ এন, তাহলে ডান পক্ষ গুলো কি বাম পক্ষের সমান না? সুতরাং এই এন মানে যদি এটা হয়, এই মান এন মানেও যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল এইটা, তাহলে আমরা এইটা এখানে লিখতে পারি ইকুয়াল এন ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। দেখো ওইটাই বোঝাচ্ছে, এন মানেও এটা, এন মানেও এটা, তাহলে এর বাম পক্ষ যদি এর বাম পক্ষের সমান হয় তাহলে এটা এটা সমান, বুঝছো না? অনুরূপ ভাবে এটার বাম পক্ষ যদি এটার বাম পক্ষের সমান হয় তাহলে এটার এটা সমান না, তাহলে আবার এটার বাম পক্ষ যদি এটার বাম পক্ষের সমান হয় তাহলে এটা এটা সমান না, তাহলে আমরা কি এটাও সমান লিখতে পারি, এখানে ইকুয়াল কি লিখতে পারি, ভি ডিভাইডেড 22.4। দেখো এই যে এত দূর পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে, এত দূর পর্যন্ত চলে আসছে। এবার এইটা কিভাবে ওটার সাথে অ্যাডজাস্ট করা যায় আমি সেটা দেখাচ্ছি। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো এটা আমি মিশিয়ে দিই। এখন দেখো একটু আগে এই সূত্রটা আমরা প্রমাণ এভাবে করলাম যে ডাব্লিউ বাই এম হলে সেটা কি হয়, এন এর মান হয়, এনটা উপরে ছিল তাই না, গুণন 1000 ডিভাইডেড কি ভি ছিল না। এবার এটাকে যদি মনে মনে আমরা আর গুণ করি এরকম করে, তাহলে এই যে এখানে এইদিকে আসতেছে 1000 এন ইকুয়াল, তাহলে এস আর ভি গুণ করলে হচ্ছে এস ভি, বুঝো নাই? এখন দেখো এই এনটা এখানে যদি আমি রাখি তাহলে এখানে এটা এমন হচ্ছে না, এটা এদিকে ভাগ যাচ্ছে, তাহলে এস, তাহলে এস ভি ডিভাইডেড কি 1000 হচ্ছে। এখন দেখো আমি যখন এই সূত্রটা প্রমাণ করাইলাম তখন কিন্তু বলছিলাম এই ভিটা হচ্ছে মিলিলিটার এককে, কি এককে, মিলিলিটার। তাহলে এইটাকে যদি আমি এখন লিটার করি, তাহলে মিলিলিটারকে যদি দেখো মিলিলিটারকে যদি লিটার করি তাহলে 1000 দ্বারা গুণ দিতে হয় না, 1000 দ্বারা গুণ দিলে তখন মিলিলিটারটা কি হবে, সরি এটা ভাগ দিতে হবে, কারণ লিটারকে মিলিলিটার করতে গেলে গুণ দিতে হয়, আর
এটা ছিল মিলিলিটারে। মিলিলিটারকে আমরা লিটার করার জন্য এখানে কি করছি, 1000 দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি। মিলিলিটারকে লিটার করার জন্য 1000 দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি। তো যদি আমি 1000 দ্বারা ভাগ না দিই, মিলিলিটারে রাখি, তাহলে এন ইকুয়াল এখানে আমরা লিখতে পারবো এস ভি, অর্থাৎ এই 1000টা তখন যদি বাদ দেই তাহলে হবে কি এন ইকুয়াল এস ভি। এটাকে যদি আমরা এটার সাথে অ্যাটাচ করে দিই, অ্যাডজাস্ট করে দিই, তাহলে দেখো আমরা পাচ্ছি এন ইকুয়াল ডাব্লিউ বাই এম ইকুয়াল এন ডিভাইডেড 6.023 × 10⁻23 ইকুয়াল ভি ডিভাইডেড 22.4 ইকুয়াল হচ্ছে এস ভি। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখবা, এই ভি আর এই ভির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই ভিটা হচ্ছে লিটার এককে, আর এইটা কিন্তু মোলারিটিতে যখন আসবে তখনকার ভিটা হচ্ছে কিন্তু মিলিলিটার এককে। মিলিলিটার এককে, এটাই শুধুমাত্র পার্থক্য। এই ভি আর এই ভি কিন্তু একই না। এটার আয়তনটা হচ্ছে কি লিটার এককে, আর এই আয়তনটা হচ্ছে কিন্তু মিলিলিটার এককে। এই যে এখান থেকে আমরা লিটার করার জন্য 1000 দ্বারা ভাগ দিচ্ছিলাম, এখন ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পাচ্ছি এন ইকুয়াল এস ভি। তাহলে আশা করি তোমার এই সমস্ত প্রমাণগুলো আর কোনো সমস্যা হবে না। আর এইটা যদি তোমার মনে থাকে এই ইকুয়েশন, তাহলে যে কোনো ধরনের যদি প্রশ্ন তোমাকে করা হয় তাহলে তুমি এটার অ্যান্সার দিতে পারবা। তো আশা করি সমস্ত ইকুয়েশন, এই সূত্রের ইকুয়েশন গুলো তোমরা এখন বুঝতে পারলা। তোমাদের এই সূত্রগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। আর কোনো সূত্র লাগবে না 6 অধ্যায়ের অঙ্ক করার জন্য। এই সূত্রগুলো বুঝতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।